তোমরা যারা আগের ক্লাসটা দেখোনি, সবার আগে ওই ক্লাসটা। আজকে আমরা 2 নম্বর পার্ট 2 নম্বর ক্লাস করছি। প্রথম ক্লাসটা খুব দরকারি, কারণ ওই ক্লাসে আমি অনেক কিছু বিষয়বস্তু এবং স্টার্টিংটা দারুণভাবে করেছি। আজকে 2 নম্বর ক্লাস করছি, এরপর আর একটা ক্লাস হবে, ঠিক আছে? একটু জটিলতা আছে এই টেক্সটের মধ্যে, বাংলার মানেও তুমি বাংলায় বুঝতে পারবে না, তো এরকম কিছু রয়েছে। একটু ক্লাসটা আমার সাথে করো, তারপর নিজেরা বাড়িতে একা একা বলার চেষ্টা করো, দেখো খুব সুন্দরভাবে বুঝতে পারবে। আর টেক্সটটা ভালো মতো বুঝতে পারলে এমসিকিউ এর উত্তর খুব সহজেই করতে পারবে, ঠিক আছে? তো আমি ক্লাসটা শুরু করছি। আজকে সেকেন্ড পার্ট আমি যেখান থেকে শুরু করব, যে হি হ্যাড আ হোল হার্টেড কন্টেম্প্ট, এই জায়গা থেকে শুরু হচ্ছে। তার আগের অংশটা আমি প্রথম ক্লাসেই করিয়ে দিয়েছি, যারা দেখোনি সবার আগে ওই ক্লাসটা করবে। হি হ্যাড আ হোল হার্টেড কন্টেম্প্ট, তার মনে একটি আন্তরিক ঘৃণা ছিল। এই যে কন্টেম্প্ট মানে ঘৃণা। ফর হোয়াট হি রিগার্ডেড অ্যাজ কুইমিসনেস অর মকিনেস, মানে যে বিষয়গুলো তিনি অতি সংবেদনশীলতা বা ন্যাকামি বলে মনে করতেন, তার প্রতি তার একটা আন্তরিক ঘৃণা ছিল। হি ওয়েস্টেড ফিউ ওয়ার্ডস অন মি, তিনি আমার ওপর বা আমার পিছনে অল্প কিছু কথাই ব্যয় করেছিলেন। হোয়েন আই কেম টু হিম উইথ মাই ডিফিকাল্টিস, যখন আমি তার কাছে এসেছিলাম আমার সমস্যা নিয়ে। অ্যাবাউট অ্যানিম্যাল স্যাক্রিফাইস ইন দ্য টেম্পল, এই যে টেম্পলে অ্যানিম্যালদের যে হত্যা করা হয়, হত্যা করাকে স্যাক্রিফাইস বলা হচ্ছে। তো এই যে হত্যা করা হয়, এটা নিয়ে আমার একটুখানি কমপ্লেন ছিল। তো এই বিষয় নিয়ে আমি স্বামীজির সাথে কথা বলতে এসেছিলাম যে স্বামীজি এই জিনিসগুলো ঠিক হচ্ছে না, এটা আমি একদম মানছি না। তো তার উত্তরে স্বামীজি কিন্তু অল্প কিছু কথাই আমার ওপর ব্যয় করেছিলেন। চাইলে অনেক কিছু বলতে পারতেন, তিনি কিন্তু বলেনি, অল্প কিছু কথাই বলেছিলেন। আচ্ছা, তিনি চাইলে কি কি বলতে পারতেন, মানে যেগুলো আমার উত্তরে নর্মালি বলা যায়। দেখো, হি মেড নো রেফারেন্স অ্যাজ হি মাইট হ্যাভ ডান, মানে তিনি এই বিষয়টির কোনো উল্লেখই করেননি যা তিনি চাইলেই করতে পারতেন। টু দ্য ফ্যাক্ট দ্যাট মোস্ট অফ আস লাউডলি অ্যাজ উই মে অ্যাটাক দিস, মানে আমাদের মধ্যে বেশিরভাগ মানুষই তো মুখে প্রতিবাদ করি, মানে মুখে যতই এর তীব্র প্রতিবাদ করি না কেন, এই যে বলছে না অ্যাজ উই মে অ্যাটাক দিস, মানে মুখে আমরা এই যে তীব্র প্রতিবাদ করছি, হ্যাভ নো হেজিটেশন ইন অফারিং অ্যানিম্যাল স্যাক্রিফাইস টু আওয়ার সেলভস, মানে নিজেদের ক্ষুধা বা খিদে মেটানোর জন্য আমরা নিজেরাও তো পশু বলি করি, পশু বলি দিই, মানে পশু হত্যা করি। তো সেক্ষেত্রে তো আমাদের মধ্যে কোনো দ্বিধাবোধ কাজ করে না। তো এই ধরনের রেফারেন্স স্বামীজি কিন্তু বলতেই পারতেন আমার কথার বিপক্ষে, মানে নিবেদিতা বলছে আমার কথার প্রত্যুত্তরে স্বামীজি বলতেই পারতেন যে তোমরা কমপ্লেন করছো, আবার তোমরাই তো নিজেরা আমিষ খাও, তাহলে তোমাদের মুখে এসব মানে না। স্বামীজি চাইলে এটা বলতেই পারতেন, স্বামীজি কিন্তু এরকম কিছু বলেননি। তিনি অল্প কিছু কথা আমার পেছনে ব্যয় করেছিল। কি কথা ব্যয় করেছিল একটু পরে আমরা পাবো। আচ্ছা, তিনি আরও কি রেফারেন্স আমার কথার বিরুদ্ধে মানে বিপক্ষে বলতে পারতেন। হি অফার্ড নো আর্গুমেন্ট অ্যাজ হি ইজিলি মাইট হ্যাভ ডান, মানে তিনি এরকম কোনো যুক্তি দেখাননি যা তিনি চাইলে অতি সহজেই করতে পারতেন, এরকম কোনো যুক্তি তিনি কিন্তু দেখায়নি। রিগার্ডিং দ্য ডিগ্রেডেশন অফ দ্য বিউচার অ্যান্ড দ্য স্লটার হাউস, তিনি বলতেই পারতেন যে কসাই এবং কসাইখানার নৈতিক অধঃপতন হচ্ছে, তো তার নিষ্ঠুরতা নিয়ে তিনি কিন্তু বলতে পারতেন, কিন্তু বলেননি। আন্ডার দ্য মডার্ন সিস্টেম, মানে এই বর্তমান সিস্টেমে যে কসাইখানা কসাই এদের যে কি মানে দুরবস্থা, এই নিয়েও তিনি আমার কথার বিরুদ্ধে কিছু বলতে পারতেন, তবুও কিন্তু বলেননি। হোয়াই নট আ লিটিল ব্লাড টু কমপ্লিট দ্য পিকচার, মানে এই পিকচারটা কমপ্লিট করার জন্য কেনই না অল্প একটু রক্ত, মানে আমরা এতই তো আমিষ খাচ্ছি, এত কিছু করছি, কালীমা যদি তার ভোগের জন্য একটু চায়, তার জন্য না একটু রক্তই গেল। জাস্ট এইটুকু একটা কথা বলে সে কিন্তু আর কিছু বলল না। মানে তিনি চাইলে অনেক কিছু বলতে পারতেন, যে কথাগুলো আমরা এর আগে বললাম, যে তিনি বলতে পারতেন যে তুমি নিজেও তো আমিষ খাও, তুমি কেন কমপ্লেন করছো। তিনি বলতেই পারতেন যে কি অবস্থা কসাইখানার, সব কিছু কোনো রেফারেন্সই টানলো না। তিনি ডাইরেক্ট বললেন যে একটুখানি রক্ত কেনই বা না, পিকচারটা কমপ্লিট করতে। পিকচার কমপ্লিট মানে তার ভোগ পুরো কমপ্লিট হবে না যদি বলি না দেওয়া হয়, তাহলে না একটু বলিই হলো, ব্যাস। তিনি এইটুকুই জাস্ট বললেন। আচ্ছা, ওয়াজ হিজ অনলি ডিরেক্ট রিপ্লাই টু মাই অবজেকশন, মানে আমার অবজেকশনের এটাই ছিল তার একদম ডিরেক্ট রিপ্লাই। অ্যান্ড ইট ওয়াজ উইথ কনসিডারেবল ডিফিকাল্টি, এবং বেশ বড় আকারের কষ্ট বা চেষ্টা করেই, দ্যাট আই এলিসিটেড ফ্রম হিম, আমি তার কাছ থেকে বের করে আনতে পেরেছিলাম বা বের করতে পেরেছিলাম, বা তার কাছ থেকে আমি জানতে পেরেছিলাম।
অ্যান্ড ফ্রম অ্যানাদার ডিসিপল অফ শ্রীরামকৃষ্ণ সিটিং নিয়ার। নিয়ার মানে কাছে, তাহলে কাছেই শ্রীরামকৃষ্ণের আরও শিষ্য ছিল, মানে আরেকজন শিষ্য ছিল, এবং স্বামীজিও তো রামকৃষ্ণদেবেরই শিষ্য। তাদের থেকে আমি খুব মানে অনেক কষ্ট করেই কিছু জিনিস বের করতে পেরেছিলাম। এই যে কালী পুজো নিয়ে যে কথা বলা হচ্ছে, পশু বলি কালী পুজো নিয়ে কিছু কথাই বের করতে পেরেছিলাম। দ্য অ্যাকচুয়াল ফ্যাক্টস অফ দ্য মোর অস্টার সাইড অফ কালী ওরশিপ। তাহলে কালী পুজোর আরও কঠোর এবং আধ্যাত্মিক দিকটির আসল সত্য, এই সত্য জানার জন্য যেগুলো আমার একটু জানার দরকার, আমি অনেক কষ্ট করে কিছু জিনিস জানতে পেরেছিলাম। শ্রীরামকৃষ্ণের দুজন শিষ্য, একজন স্বামীজি, একজন আরেকজন কাছেই ছিল তার থেকেও। দ্যাট সাইড হুইচ হ্যাজ ট্রান্সেন্ডেড দ্য স্যাক্রিফাইস অফ আদার্স, মানে সেই দিক যে অন্যের বলিদানের গণ্ডি পার হয়ে গেছে, মানে অন্যের বলিদানের গণ্ডি পার হয়ে গেছে। হি টোল্ড মি হাউএভার দ্যাট হি হ্যাড নেভার টলারেট, তবে তিনি আমাকে বলেছিলেন যে তিনি কখনোই মানে এই জিনিসগুলো সহ্য বা সমর্থন কিন্তু করেননি। দ্য ব্লাড অফারিং কমনলি মেট টু দ্য ডেমন্স হু অ্যাটেন্ড অন কালী, মানে কালীর অনুচর ভূতপ্রেত দানবদের উদ্দেশ্যে সাধারণত যে রক্ত উৎসর্গ করা হয়, এগুলো কিন্তু তিনি সমর্থন করতেন না। দিস ওয়াজ সিম্পল ডেভিল ওরশিপ, মানে তার কাছে এটা ছিল স্রেফ অপশক্তির উপাসনা, মানে শয়তানের উপাসনা বা পুজো। অ্যান্ড হি হ্যাড নো প্লেস ফর ইট, এবং তার কাছে এর কোনো স্থানই ছিল না, তিনি এগুলো কখনোই পছন্দ করতেন না। হিজ ওন এফার্ট বিং কনস্ট্যান্টলি টু ব্যানিশ ফেয়ার অ্যান্ড উইকনেস, নিজের চেতনা থেকে ভয় দুর্বলতাকে চিরতরে ঘুচিয়ে দেওয়াই ছিল কিন্তু তার নিরন্তর প্রচেষ্টা। মানে স্বামীজির কথাবার্তা সবসময় একটা জিনিসই কাজ করতো, যে ভেতরে তোমার যত ভয়, পারবো না, এই ব্যাপারগুলো থাকবে, সেগুলোকে ডিলিট করো জীবন থেকে। ফ্রম হিজ ওন কনসিয়াস, তার নিজের চেতনা থেকে। অ্যান্ড টু লার্ন টু রিকগনাইজ দ্য মাদার, এবং মাকে চিনতে শেখার অ্যাজ ইনস্টিংটিভলি ইন এভিল, টেরর, সরো অ্যান্ড অ্যানিহিলেশন। দেখো, মন্দ, ভয়, দুঃখ, ধ্বংসের মধ্যেও সমানভাবে সহজাত উপাসনায়, অ্যাজ ইন দ্যাট হুইচ মেক্স ফর সুইটনেস অ্যান্ড জয়, ঠিক যেমনটা মায়াময় মধুরতা এবং আনন্দের মধ্যে দেখা যায়। ইট ফলোড দ্যাট দ্য ওয়ান থিং হি কুড নট অ্যাওয়ে উইথ, এর ফলস্বরূপ যে একটি জিনিস তিনি কিছুতেই মেনে নিতে পারতেন না, ওয়াজ এনি সর্ট অফ ওয়াটারিং ডাউন অফ দ্য গ্রেট কনসেপশন, তা হলো এই মহান ভাবধারাকে কোনো রকম হালকা বা লঘু করা। ফুলস, হি এক্সক্লেইমড ওয়ান্স, মানে তিনি হঠাৎ করে একদিন চিৎকার করে বললেন, মূর্খ সব, ফুলস। অ্যাজ হি ডুয়েলড ইন কোয়াইট টক অন দ্য ওরশিপ অফ দ্য টেরিবল, মানে যখন তিনি শান্তভাবে কথা বলছিলেন ভয়ঙ্করের উপাসনা নিয়ে, এই বলছে না, দ্য ওরশিপ অফ দ্য টেরিবল, ভয়ঙ্করের উপাসনা। অন বিকামিং অন উইথ দ্য টেরিবল, এবং ভয়ঙ্করের সাথে এক হয়ে যাওয়া। ফুলস, দে পুট আ গার্ল্যান্ড অফ ফ্লাওয়ার্স রাউন্ড দে নিক, মানে মূর্খ, তারা মূর্খ। ফুলস, তারা মূর্খ। কারা মূর্খ? যারা তোমার গলায় ফুলের মালা পরিয়ে দেয়, মানে মাকে বলছে তোমার গলায় যারা ফুলের মালা পরিয়ে দেয়, অ্যান্ড এবং দেন স্টার্ট ব্যাক ইন টেরর, এবং তারপরেই ভয়ে পিছিয়ে যায়। ফুলের মালা পরাচ্ছে, সাহস হলো, তারপরে আবার সে ভয়ে পিছিয়ে যাচ্ছে। অ্যান্ড কল দ্য মার্সিফুল, এবং তারপর বলছে তোমাকে দয়াময়ী। দয়াময়ী বলছে কেন? কারণ তোমাকে ভয় পাচ্ছে সে, সে কিন্তু সাহস করে তোমার কাছে গেল, মালা পরালো, আবার পিছিয়ে এসে মানে দয়াময় বলছে, মার্সিফুল বলছে। অ্যান্ড অ্যাজ হি স্পোক, এবং তিনি যখন কথাগুলো বলছিলেন, দ্য আন্ডারলাইং ইগোইজম অফ ওরশিপ, উপাসনার বা পূজার পেছনে লুকিয়ে থাকা স্বার্থপর অহংবোধ, যে মানে উপাসনার পেছনে আমাদের যে স্বার্থবোধ রয়েছে, মানে আমরা যে ঠাকুরকে পুজো করছি নিজের স্বার্থের জন্য, দ্যাট ইজ ডিভোটেড টু দ্য কাইন্ড গড, টু প্রভিডেন্স দ্য কনসোলিং ডিভিনিটি, যা কেবল একজন দয়ালু ঈশ্বর বিধাতা বা সান্ত্বনাদায়ক দেবতার প্রতি নিবেদিত, উইদাউট আ হার্ট ফর গড ইন দ্য আর্থকুয়েক অর গড ইন দ্য ভলক্যানো, ভূমিকম্পের মাঝে বা আগ্নেয়গিরির মাঝেও কিন্তু ঈশ্বরকে উপলব্ধি করার মতো মন না রেখে ওভারওয়েলম দ্য লিসেনার, যা শ্রোতাকে স্তম্ভিত বা মানে অভিভূত করে দিয়েছিল। মানে স্বামীজি বলতে চাইছে
ভগবান ভালোর মধ্যে খারাপের মধ্যে সব কিছুর মধ্যে রয়েছে। অগ্নুৎপাত ঘটছে, আগ্নেয়গিরি ঘটছে, সমস্ত কিছু ভগবানই করছে। আবার ভালো কিছু হচ্ছে যা সেটাও ভগবান করছে। তাহলে ভগবানকে আমাদেরকে আপন করে নিতে হবে, কারণ সমস্ত কিছু তিনিই ঘটাচ্ছেন এবং তার উপরই আমাদেরকে আস্থা বিশ্বাস সব রাখতে হবে। ওয়ান স দ্যাট সাচ ওরশিপ ওয়াজ অ্যাট বটম, মানে একজন দেখতে পেতেন যে এই ধরনের উপাসনা আসলে তলানিতে গিয়ে, অ্যাজ দ্য হিন্দু কলস ইট, মেয়ারলি শপকিপিং, যেমনটা হিন্দুরা বলে যে স্রেফ একটা দোকানদারি পূজা অর্চনা। অ্যান্ড ওয়ান রিয়েলাইজড দ্য ইনফাইনাইটলি গ্রেটার বোল্ডনেস অ্যান্ড ট্রুথ অফ দ্য টিচিং, এবং মানুষ উপলব্ধি করতে পারত সেই শিক্ষার অসীম সাহসিকতা এবং সত্যতা। দ্যাট গড ম্যানিফেস্ট থ্রু এভিল অ্যাজ ওয়েল অ্যাজ থ্রু গুড, যা মানে যেটা বলে যে ঈশ্বর ভালোর পাশাপাশি মন্দের মধ্যেও নিজেকে প্রকাশ করে, মানে যেটা আমি বলছিলাম, ঈশ্বর ভালোতেও থাকে, ঈশ্বর খারাপেও থাকে। ঠিক আছে, তারপর দেখো, ওয়ান স দ্যাট দ্য ট্রু অ্যাটিটিউড ফর দ্য মাইন্ড অ্যান্ড উইল, একজন দেখতে পেতেন যে মন এবং ইচ্ছাশক্তির আসল দৃষ্টিভঙ্গি, দ্যাট আর নট টু বি বাফেলড বাই দ্য পার্সোনাল সেলফ, যা নিজের ব্যক্তিগত স্বার্থ বা অহং দ্বারা বিভ্রান্ত হবে না। ওয়াজ ইনফ্যাক্ট দ্য ডিটারমিনেশন ইন দ্য স্টার্ন, তা আসলে ছিল এক দৃঢ় সংকল্প, সেই কঠোর ওয়ার্ডস অব দ্য স্বামী বিবেকানন্দের বাণী অনুযায়ী, টু সিক ডেথ নট লাইফ, জীবন নয় মৃত্যুকে খোঁজো। মৃত্যু নিয়েও সারাদিন একবার করে ভাবো, তাহলে তুমি তোমার কাজের প্রতি অন্যরকমই ব্যাপার কাজ করবে। মানে যেটা স্বামীজি বলছেন যে আমরা শুধু মানে মৃত্যুকে তো খুঁজি না, ভাবি না, যে আমরা বুঝতেই পারি না যে আমরা একদিন মরে যাব। তাই স্বামীজি বলছেন যে নিজের ভেতরের ভয় দূর করো, আর শুধুমাত্র জীবন নয় মৃত্যুকেও খোঁজো, মৃত্যুর মুখোমুখিও দাঁড়াও। টু হাল ওয়ান সেলফ আপন দ্য সোয়ার্ডস পয়েন্ট, মানে তলোয়ারের ফলার উপর নিজেকে সঁপে দাও। এই যে সোয়ার্ডস পয়েন্ট, তলোয়ারের মানে ফলার সামনে আর কি নিজেকে সঁপে দাও, তারপর তুমি তোমার জীবনটাকে একবার দেখো, জীবনটা কতটা সুন্দর। যেটাকে তোমার মাঝে মধ্যে, যে জীবনে তোমার কমপ্লেন, ভয়, কাপুরুষ ব্যাপার কত কিছু কাজ করে, একবার তলোয়ারের সামনে নিজেকে সঁপে দেখো। টু বিকাম ওয়ান উইথ দ্য টেরিবল ফর এভারমোর, মানে চিরকালের জন্য সেই ভয়ঙ্করের সাথে এক হয়ে যাওয়া। ইট উড হ্যাভ বিন অলটুগেদার ইনকনসিস্টেন্ট, মানে এটি সম্পূর্ণ অসঙ্গতিপূর্ণ হতো উইথ দ্য স্বামীজ আইডিয়া অফ ফ্রিডম, স্বামীর স্বাধীনতার ভাবধারার সাথে। টু হ্যাভ sought to impose his own conceptions on a disciple, একজন শিষ্যের ওপর নিজের চিন্তাভাবনা বা ধারণা চাপিয়ে দেওয়ার চেষ্টা করাটা, মানে তিনি কখনোই কোনো শিষ্যের ওপর তার নিজের ভাবনা চিন্তা চাপিয়ে দিতেন না, শিষ্যকে বলতে দিতেন। তিনি যেমন নিজের মন মতো কোনো একটা জিনিস নিয়ে ব্যাখ্যা করতেন, তিনি এটা চাইতেন তার শিষ্যরাও কোনো একটা জিনিস নিয়ে তার নিজস্ব দৃষ্টিভঙ্গি বলুক, মানে আমি গুরু বলে আমারটা চাপিয়ে দিতে হবে, আমারটাই তাকে বলতে হবে, এমনটা নয়। বাট এভরিথিং ইন মাই পাস্ট লাইফ অ্যাজ অ্যান এডুকেশনিস্ট, কিন্তু একজন শিক্ষাবিদ হিসেবে আমার অতীত জীবনের সব কিছু হ্যাড কন্ট্রিবিউটেড টু ইমপ্রেস অন মি নাও, এখন আমার মনে গভীরভাবে গেঁথে দিতে সাহায্য করেছিল দ্য নেসেসিটি অফ টকিং অন দ্য ইন্ডিয়ান কনসিয়াসনেস, ভারতীয় চেতনাকে গ্রহণ করার প্রয়োজনীয়তা, অ্যান্ড দ্য পার্সোনাল পারপ্লেক্সিটি অ্যাসোসিয়েটেড উইথ দ্য মেমোরি, এবং স্মৃতির সাথে জড়িয়ে থাকা আমার ব্যক্তিগত যে সমস্ত দ্বিধাবোধ, অব দ্য পিলগ্রিমেজ টু অমরনাথ তীর্থযাত্রা। তাহলে অমরনাথ তীর্থযাত্রা হয়েছিল, সেখানে গিয়েছিলেন তারা। ওয়াজ আ উইটনেস নট টু বি ফরগটেন, তা ছিল এই সত্যেরই এক অবিস্মরণীয় সাক্ষী। টু দ্য স্ট্রং প্লেস হুইচ ইন্ডিয়ান সিস্টেমস অফ ওরশিপ হেল্ড ইন দ্যাট কনসিয়াসনেস, যে ভারতীয় উপাসনা পদ্ধতি সেই চেতনার মধ্যে কতটা শক্তিশালী স্থান জুড়ে রয়েছে। আই সেট মাইসেলফ দেয়ার ফর টু এন্টার ইন্টু কালী ওরশিপ, তাই আমি নিজেকে কালী পুজোর ভাবধারায় প্রবেশ করানোর জন্য প্রস্তুত করলাম। অ্যাজ ওয়ান উড সেট ওয়ানসেলফ টু লার্ন আ নিউ ল্যাঙ্গুয়েজ, ঠিক যেমন একজন মানুষ নিজেকে একটি নতুন ভাষা শেখার জন্য তৈরি করে। মানে নিবেদিতা কালী পুজো সম্বন্ধে অনেক কিছুই জানে না, বা সেই ভাব তার ছিল না। স্বামীজির সংস্পর্শে এসে তার মধ্যে সেই ভাব জেগেছিল।
এবং তার কাছে এই পুজো বা এই আধ্যাত্মিক জিনিসগুলো বোঝা অনেকটা নতুন ভাষা শেখার মতো। আমরা যদি নতুন একটা ভাষা শিখতে যাই, যে মানে জটিলতা কঠিন একটা ব্যাপার আমাদের মধ্যে কাজ করবে, এখানেও ঠিক তাই। অর টেক বার্থ ডেলিবারেটলি পারহ্যাপস ইন আ নিউ রেস, অথবা হয়তো সচেতনভাবে একটি নতুন জাতির মধ্যে জন্ম নেয়। টু দিস ফ্যাক্ট আই ও ইট, এই ঘটনার কাছেই আমি ঋণী। দ্যাট আই ওয়াজ এবল টু আন্ডারস্ট্যান্ড অ্যাজ মাচ অ্যাজ আই ডিড, যার কারণে আমি যতটা বুঝেছি ততটা বুঝতে সক্ষম হয়েছিলাম। অফ আওয়ার মাস্টার্স লাইফ অ্যান্ড থট, আমাদের গুরুর জীবন এবং চিন্তাভাবনার সম্পর্কে। স্টেপ বাই স্টেপ, গ্লিমস আফটার গ্লিমস, ধাপে ধাপে এক ঝলক করে, যে গ্লিমস গ্লিমস এক ঝলক করে। আই বিগ্যান টু কম্প্রিহেন্ড আ লিটিল, আমি অল্প অল্প করেই কিন্তু বুঝতে শুরু করলাম আর কি। অ্যান্ড ইন ম্যাটার্স রিলিজিয়াস হি ওয়াজ উইদাউট নোয়িং ইট, এবং ধর্মীয় বিষয়ে তিনি নিজের অজান্তেই ছিলেন আ বর্ন এডুকেটর, একজন জন্মগত শিক্ষক। মানে তিনি যে ধর্ম সম্বন্ধে এত কিছু জানতেন, মানে তিনি নিজেই একজন শিক্ষক ছিলেন, তিনি নিজেই জানতেন না, মানে জন্ম থেকেই তার মধ্যে এই জ্ঞান ছিল। মানে এইরকম একটা ব্যাপার তার মধ্যে ছিল, মানে স্বামীজি এত কিছু ধর্ম নিয়ে জানতেন। তাই বলা হচ্ছে, তাই নিবেদিতা বলছেন তিনি ছিলেন একজন বর্ন এডুকেটর, মানে জন্ম থেকেই তিনি কিন্তু একজন শিক্ষক, জন্মগত শিক্ষক। হি নেভার চেকড আ স্ট্রাগলিং থট, মানে মনের মধ্যে চলতে থাকা কোনো দ্বান্দ্বিক কষ্টসাধ্য চিন্তাভাবনাকে তিনি কখনোই কিন্তু বাধা দিতেন না। মানে কারোর মনে যদি কোনো কিছু দেখো, বিং উইথ হিম ওয়ান ডে হোয়েন অ্যান ইমেজ অফ কালী ওয়াজ ব্রট ইন, দেখো একটু আগের লাইনে যে বললাম না, যে স্বামীজি বারবার বলতেন যে কেউ কারোর মনের মধ্যে কিছু চলছে, স্বামীজি সেটা তাকে বলতে দিতেন, ঠিক আছে, মানে তার নিজের মতো করে বলতে দিতেন। তো নিবেদিতা এটা বলছে, কেন বলছে? কারণ নিবেদিতাও এরকম কিছু বলতে চেয়েছিলেন, স্বামীজি সুন্দর করে তাকে বলতে দিয়েছিলেন, স্বামীজি নিজেরটা চাপিয়ে দেয়নি, সেটাই বলছে। দেখো, বিং উইথ হিম ওয়ান ডে হোয়েন অ্যান ইমেজ অফ কালী ওয়াজ ব্রট ইন, মানে একদিন একটি কালী ঠাকুরের মূর্তি মানে ভেতরে আনা হয়েছিল, ঠিক আছে। অ্যান্ড নোটিসিং সাম পাসিং এক্সপ্রেশন, এবং তার মুখের একটি ক্ষণস্থায়ী অভিব্যক্তি লক্ষ্য করে, আই সাডেনলি সেইড, আমি হঠাৎ করে বলে উঠলাম। এখানে আই মানে হচ্ছে নিবেদিতা। তাহলে একটা কালী ঠাকুরের মূর্তি বাইরে থেকে ভেতরে আসলো, সেখানে আলোচনা করছিল, স্বামীজি ছিল, নিবেদিতা ছিল, আরও কেউ কেউ ছিল। আই সাডেনলি সেইড, মানে আমি হঠাৎ করেই বলে উঠলাম, পারহ্যাপস স্বামীজি কালী ইজ দ্য ভিশন অফ শিবা, মানে নিবেদিতা বলছেন যে স্বামীজি কালী হলেন শিবের অন্তর্দৃষ্টি। ইজ হি, তিনি কি তাই? তিনি কি সত্যিই তাই? সে মানে কালীর মধ্যে কি শিবের সেই অন্তর্দৃষ্টি রয়েছে? আমার এটা মনে হচ্ছে, সত্যিই কি তাই? হি লুকড অ্যাট মি ফর আ মোমেন্ট, তিনি আমার দিকে কিছু মুহূর্তের জন্য তাকালেন, কিছু মুহূর্তে আমার দিকে তাকালেন। ওয়েল ওয়েল, এক্সপ্রেস ইট ইন ইউর ওন ওয়ে, হি সেইড জেন্টলি, ঠিক আছে ঠিক আছে, তুমি তোমার মতো করে বলো তো, সুন্দর বলছো, বলো, বেশ বেশ। তিনি মৃদু স্বরে মানে হালকাভাবে বললেন, এক্সপ্রেস ইট ইন ইউর ওন ওয়ে, তোমার নিজের মতো করেই এটাকে তুমি প্রকাশ করো। অ্যানাদার ডে, অন্য একদিন, হি ওয়াজ গোয়িং উইথ মি, তিনি আমার সাথে যাচ্ছিলেন, কোথায় যাচ্ছিলেন? টু ভিজিট দ্য ওল্ড মহর্ষি দেবেন্দ্রনাথ ট্যাগোর, আমাদের মহর্ষি দেবেন্দ্রনাথ ট্যাগোরের বাড়িতে স্বামীজি নিবেদিতা যাচ্ছিলেন। ইন দ্য সেক্লুশন অফ হিজ হোম ইন জোড়াসাঁকো, জোড়াসাঁকোয় তার নিজের এই যে বলছে না, তার এই যে হিজ হোম, তার নিজের বাড়ি, জোড়াসাঁকোতে নিজের বাড়ি ছিল। কার নিজের বাড়ি? আমাদের দেবেন্দ্রনাথ ঠাকুরের, মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের জোড়াসাঁকোতে নিজের বাড়ি ছিল, সেই বাড়িতে যাচ্ছিলেন নিবেদিতা স্বামীজি। অ্যান্ড বিফোর উই স্টার্টেড, এবং শুরু করার আগেই, হি কোয়েশ্চেন মি, তিনি প্রশ্ন করেছিলেন আমাকে, জিজ্ঞাসা করেছিলেন, কি জিজ্ঞাসা করলেন? অ্যাবাউট আ ডেথ সেন্স অ্যাট হুইচ আই হ্যাড বিন প্রেজেন্ট দ্য নাইট বিফোর, মানে আগের রাতে আমার উপস্থিতিতে ঘটে যায় একটি মৃত্যুর দৃশ্য সম্পর্কে। আই টোল্ড হিম ইগারলি অফ দ্য সাডেন রিয়েলাইজেশন, আমি তাকে আগ্রহের সাথে আমার সেই হঠাৎ হওয়া উপলব্ধির কথা জানালাম। দ্যাট হ্যাড কাম টু মি, যা আমার মনে এসেছিল। দ্যাট রিলিজিয়ান্স ওয়ার অনলি ল্যাঙ্গুয়েজেস, এই ধর্মগুলো আসলে এক একটা ভাষা মাত্র, ভাষা, ধর্ম হচ্ছে ভাষা, এক একটা ধর্ম এক একটা ভাষা। অ্যান্ড উই মাস্ট স্পিক টু আ ম্যান ইন হিজ ওন ল্যাঙ্গুয়েজ, এবং আমাদের একজন মানুষের সাথে তার নিজের ভাষাতেই কিন্তু কথা বলা উচিত।
তাহলেই তো সে তারটা মানে আমি কি বলতে চাইছি সেটা তো সে বুঝবে তখনই যখন তার নিজের ভাষায় আমি বলবো। মানে ধর্মটাও ঠিক তাই, ধর্ম সম্বন্ধে তাকে বোঝাতে গেলে তার ধর্মের ভাষা তাকে যেভাবে বলছে সেই ভাষাতেই আমাকে তাকে বোঝাতে হবে, তবেই সে ধর্মের অর্থ বুঝতে পারবে। মানে তাকে আমি ধর্ম নিয়ে বলছি কিন্তু আমার ধর্মের ভাষাতে আমি বলছি, সে তো জটিল জিনিসগুলো বুঝতে পারবে না। তার ধর্মের ভাষাতেই তাকে ধর্মের জিনিসগুলো বোঝাতে হবে। হিজ হোল ফেস লাইটেড আপ অ্যাট দ্য থট। এই চিন্তায় তার পুরো মুখমণ্ডল একদম কি হয়ে গেল, লাইটেড আপ হয়ে গেল, উজ্জ্বল হয়ে উঠল। ইয়েস, হি এক্সক্লেইমড, হ্যাঁ, তিনি আবেগ ভরে বলে উঠলেন। অ্যান্ড রামকৃষ্ণ পরমহংস ওয়াজ দ্য অনলি ম্যান হু টট দ্যাট। এই যে রামকৃষ্ণ পরমহংসই ছিলেন এই একজন মানুষ যিনি কিন্তু এই জিনিসটা শিখিয়েছিলেন। হি ওয়াজ দ্য অনলি ম্যান হু এভার হ্যাড দ্য কারেজ টু সে। মানে তিনি একমাত্র মানুষ ছিলেন যার মধ্যে এই কথা বলার সাহস ছিল। দ্যাট উই মাস্ট স্পিক টু অল মেন ইন দেয়ার ওন ল্যাঙ্গুয়েজ। যে আমাদের সমস্ত মানুষের সাথে তাদের নিজেদের ভাষাতেই কথা বলতে হবে যদি তাদেরকে আমরা কিছু বলতে চাই বা বোঝাতে চাই। এ কথা কে বলতেন? রামকৃষ্ণ পরমহংসদেব বলতেন। ইয়েট দেয়ার কেম আ ডে হোয়েন হি ফাউন্ড ইট নেসেসারি। তবু এমন একটি দিন এলো যখন তিনি প্রয়োজনীয় বলে মনে করলেন। টু লে ডাউন উইথ আনমিস্টেকেবল ক্লিয়ারনেস, মানে অত্যন্ত স্পষ্ট এবং অভুলভাবে, মানে ভুল নেই যার মধ্যে, সেরমভাবে তুলে ধরাটা। হিজ ওন পজিশন ইন দ্য ম্যাটার অফ মাদার ওরশিপ, মাতৃ উপাসনার বিষয়ে নিজের অবস্থান। আই ওয়াজ অ্যাবাউট টু লেকচার অ্যাট দ্য কালীঘাট। আমি কালীঘাটে একটি বক্তৃতা দিতে যাচ্ছিলাম, নিবেদিতা কালীঘাটে একটা বক্তৃতা দিতে যাচ্ছিলেন। অ্যান্ড হি কেম টু ইনস্ট্রাক্ট মি, এবং তিনি আমাকে নির্দেশ দিতে এসেছিলেন। তিনি বলতে স্বামী বিবেকানন্দ। তাহলে স্বামী বিবেকানন্দ এবং নিবেদিতা কালীঘাটে যাচ্ছিলেন একটা মানে বক্তৃতা সভায়, ঠিক আছে? তো সেখানে তিনি আমাকে নির্দেশ দিতে আসলেন, স্বামীজি নিবেদিতাকে নির্দেশ দিতে আসলেন। কি নির্দেশ দিতে আসলেন? দ্যাট ইফ এনি ফরেন ফ্রেন্ডস শুড উইশ টু বি প্রেজেন্ট, যদি কোনো বিদেশি বন্ধু সেখানে উপস্থিত থাকতে চান, দে ওয়্যার টু রিমুভ দেয়ার শুজ, তাদের কিন্তু জুতো খুলতে হবে। অ্যান্ড সিট অন দ্য ফ্লোর, এবং তাদের কিন্তু ফ্লোরে বসতে হবে, মানে মেঝেতে বসতে হবে। লাইক দ্য রেস্ট অফ দ্য অডিয়েন্স, বাকি অডিয়েন্স যেরকমভাবে মেঝেতে বসে আছে তাদেরকেও মেঝেতে বসতে হবে। যদি বাকিরা চেয়ারে বসে থাকে তাহলে তারাও চেয়ারে বসবে। এখানে যেহেতু সবাই নিচে বসে আছে, তোমার ফরেন ফ্রেন্ড তাদেরকেও কিন্তু নিচেই বসতে হবে, তাদের জন্য কিন্তু কোনো রকম আদার্স কোনো ব্যবস্থা করা হবে না। ইন দ্যাট প্রেজেন্স নো এক্সেপশনস ওয়্যার টু বি মেড, মানে এখানে কিন্তু কোনো রকম এক্সেপশন কোনো কিছু ঘটবে না, মানে তাদের জন্য আলাদা কোনো ব্যবস্থা করাই হবে না। আই ওয়াজ মাইসেলফ টু বি রেসপন্সিবল ফর দিস, ঠিক আছে? এর জন্য কিন্তু আমি নিজেই দায়ী থাকবো, মানে আমাকে এই দায়িত্বটা স্বামীজি দিলেন যে কেউ যদি বিদেশি বন্ধুরা আসে তাদের কিন্তু নিচেই বসতে হবে, তাদের কিন্তু কোনোভাবে আলাদা কোনো ব্যবস্থা করা যাবে না। কারণ আমাদের ধর্মের দেশে আমাদের মানুষরা যে কালচারের মধ্যে রয়েছে সেখানে তারা যদি এখানে আসে তাদেরকে এই কালচারের মধ্যে নিজেদেরকে মানিয়ে নিতে হবে। আবার আমরা যখন তাদের ওখানে যাব তাদের কালচারের সাথে আমাদেরকে মানিয়ে নিতে হবে, ঠিক আছে? আমাদের জন্য তাদের ওখানে কোনো রকম এক্সেপশনাল কোনো ব্যবস্থা করবে না, আবার আমরাও তাদের জন্য কোনো রকম এক্সেপশনাল ব্যবস্থা করব না। তো স্বামীজি এই ব্রহ্ম, ভগবান, ধর্ম, মানে এই যেগুলো বলছেন এইগুলোই মানে তার কাছে এই ব্রহ্ম ভগবান মানেই এইসব জিনিস। তো স্বামীজির ভাবনা চিন্তার আর একটা ঝলক, আরও কিছু জিনিস আমরা আজকের পার্টে জানতে পারলাম। আমি ক্লাসটা আর বড় করছি না, সামনের পার্টে বাদবাকি অংশটা সুন্দর করে বলার চেষ্টা করব, ঠিক আছে? কোনো রকম সমস্যা থাকলে তোমরা ডাউট ক্লিয়ারিং ক্লাসে জানিও। আজকের ক্লাসটা এটুকুই।